ওয়ালাইকুম সালাম। কেমন আছো? গুড মর্নিং, তোমার সকলকে গুড মর্নিং জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো আছি। আচ্ছা, গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম? বলো। গতকালকে কিছু তুমি এখন শুনতে পাচ্ছ এখন কথা? গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম, গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম সেটা আগে একটু শুনি। তৌসিফ সাকাপি কিন্তু অনেকদিন ধরে ক্লাস করো না। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রথা কি, লোকাচার কি, লোকরীতি কি, প্রতিষ্ঠান কি এবং সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য কি, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। শুনতে পাচ্ছ তুমি আমার কথা? শুনতে পাচ্ছ? ফারজানা, কথা কি শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম সালাম। গত ক্লাসটা করোনি কেন? অনেকগুলো প্রত্যয় পড়ানো হয়েছে, সেগুলো তো যারা ক্লাস করেছে তাদের কাছে জেনে নিবে। আমরা পড়েছিলাম চতুর্থ অধ্যায় প্রত্যয়, সমাজ সম্প্রদায় কি, সমাজ সম্প্রদায়ের মধ্যে পার্থক্য, প্রতিষ্ঠান কি, প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, প্রথা কাকে বলে, লোকাচার কাকে বলে, লোকরীতি কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজ কাঠামো। খাতায় লেখো সমাজ কাঠামো। প্রত্যেকটা কিছুর কাঠামো রয়েছে, কাঠামোর উপর ভিত্তি করেই বিষয়বস্তুটি দাঁড়িয়ে থাকে। আমরা যে মানুষ হিসাবে গড়ে উঠেছি সেটারও একটা কাঠামো আছে। হ্যাঁ, ক্লাস পড়ানো হয়েছিল লোকাচার ও লোকরীতির মধ্যে সম্পর্ক বা পার্থক্য, এর এক পর্যন্ত মানে লোকরীতি পর্যন্ত শেষ করানো হয়েছে। এখন আমার আরেকটা প্রত্যয়, সেটা হচ্ছে সমাজ কাঠামো কি। সমাজ কাঠামো, প্রত্যেকটা কিছুরই একটা কাঠামো রয়েছে। আমরা মানুষ হিসেবে যে আমরা যে মানুষ হিসেবে আছি সেটাও কিন্তু একটা কাঠামোর উপরেই ভিত্তি করেই দাঁড়িয়ে রয়েছে বা আছে। তাই কোনো কিছু তৈরি করতে হলে তার আগে কাঠামোটা প্রয়োজন, কাঠামোর উপর ভিত্তি করেই বিষয়বস্তুটা দাঁড়ানো হয় বা এটাকে পূর্ণতা দেওয়া যায়। তাই সেটা আমরা আজকে সামাজিক কাঠামো সম্পর্কে আলোচনা করব। খাতায় লেখো সমাজ কাঠামো বা সামাজিক কাঠামো। সমাজ কাঠামোর ইংরেজি শব্দ হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার। সমাজ কাঠামোর ইংরেজি হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার। লিখেছ? সোশ্যাল স্ট্রাকচার, SOCIAL, সোশ্যাল স্ট্রাকচার। STRUCTURE, স্ট্রাকচার।
লিখেছো? জি মিস। সোশ্যাল স্ট্রাকচার। সমাজ কাঠামোকে দেখো, সমাজ কাঠামোকে সমাজ বিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় হিসাবে গণ্য করা হয়। সমাজ কাঠামোকে সমাজ বিজ্ঞানের অন্যতম ম্যাম কেন্দ্রীয় বুঝি নাই। সমাজ কাঠামোকে, আগে সমাজ কাঠামোর ইংরেজি শব্দ কি? সোশ্যাল স্ট্রাকচার। এতটুকু লিখেছো? জি মিস। তারপর লেখো সমাজ কাঠামোকে সমাজ বিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় হিসাবে গণ্য করা হয়। লিখেছো? সমাজ বিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় হিসাবে গণ্য করা হয়। হ্যাঁ, কারণ সমাজবিজ্ঞানের মূল কারণ, তারপর লেখো কারণ সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজ। কারণ সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজ। লিখেছো? জি ম্যাম। আর সমাজ বলতে বস্তুত সমাজের কাঠামোকেই বোঝায়। আবার সমাজ বলতে বস্তুত সমাজের কাঠামোকেই বোঝায়। আবার বস্তুত সমাজ বলতে সমাজের কাঠামোকেই বোঝায়। লিখেছো? জি ম্যাম। কারণ কাঠামোর মধ্য দিয়ে সমাজের রূপ ফুটে ওঠে। কারণ কাঠামোর মধ্য দিয়ে সমাজের রূপ ফুটে ওঠে। ম্যাম আরেকবার বলবেন কারণ? কারণ কাঠামোর মধ্য দিয়ে সমাজের রূপ ফুটে ওঠে। আমি এই লাইনগুলো আবার পড়বো, সমস্যা নাই। যে প্রথমে আমি বলেছি কারণ কাঠামোর মধ্য দিয়ে সমাজের রূপ ফুটে ওঠে। আজকে আমাদের আলোচনার বিষয় সমাজের রূপ, মানে সমাজের চিত্র যাকে বলে, সমাজের রূপ ফুটে ওঠে। তাহলে আমরা কী নিয়ে আলোচনা করছি? সমাজ কাঠামো নিয়ে। প্রথমে কি বলেছি? যে সমাজ কাঠামোকে সমাজ বিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় হিসেবে গণ্য করা হয়। কারণ সমাজ বিজ্ঞানের মূল আলোচ্য বিষয়ই হচ্ছে সমাজ। আবার আবার সমাজ বলতে বস্তুত সমাজের কাঠামোকেই বোঝায়। কারণ সমাজের কাঠামোর মধ্য দিয়ে সমাজের রূপ ফুটে ওঠে। লিখেছো? হ্যাঁ, এখন সংজ্ঞা লেখো। সংজ্ঞা। রেডক্লিফ ব্রাউন। সমাজবিজ্ঞানের রেডক্লিফ ব্রাউন। RAD লেখো। RADCLI FE রেডক্লিফ। RAD বাংলাও তুমি লিখতে পারো। RADCLI FE রেডক্লিফ। লিখছো? ব্রাউন BROWN রেডক্লিফ ব্রাউন। তুমি বাংলাটাও তুমি উচ্চারণটা বাংলাতেও লিখতে পারো। আর হ্যাঁ, রেডক্লিফ ব্রাউনের মতে, কমা দাও,
ব্যক্তির সঙ্গে ব্যক্তির সব ধরনের সামাজিক সম্পর্ক হচ্ছে সমাজ কাঠামো। লিখেছো? ব্যক্তির সঙ্গে ব্যক্তির সব ধরনের সামাজিক সম্পর্কই হচ্ছে সমাজ কাঠামো। মোট কথা সমাজের সকল মানুষের পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে সমাজ কাঠামোটা গড়ে ওঠে। তারপর আরেকটি সমাজবিজ্ঞানীর সংজ্ঞাটা লিখতে হবে। সমাজবিজ্ঞানী জিন্সবার্গ, GINS ইনা GINABCDEFG সেটা GINSBERG। জিন্সবার্গের মতে সমাজ কাঠামো হলো সমাজকে রূপায়ণ করে এমন প্রধান লিখেছো ফারজানা? প্রধান সামাজিক গোষ্ঠী ও অনুষ্ঠান প্রতিষ্ঠানের যৌগিক সমন্বয়। সমাজ কাঠামো হলো সামাজিক গোষ্ঠী ও অনুষ্ঠান প্রতিষ্ঠানের যৌগিক সমন্বয়। জটিল যে সম্পর্ক সেটা যৌগিক সমন্বয়, সেটা বলা হচ্ছে। সমাজ কাঠামো হলো, আমি আবারও বলছি, সমাজ কাঠামো হলো সমাজকে রূপায়ণ করে এমন প্রধান সামাজিক গোষ্ঠী ও অনুষ্ঠান প্রতিষ্ঠানের যৌগিক সমন্বয়। দাঁড়িয়ে দাও, বলো তো কি লিখছো, বলো আমি একটু শুনি, বলো। ম্যাম, জেন্সবার্গের মতে সমাজ কাঠামো হলো সমাজবিজ্ঞানের প্রধান সামাজিক গোষ্ঠী ও অনুষ্ঠান প্রতিষ্ঠানের যৌগিক সমন্বয়। অনুষ্ঠান প্রতিষ্ঠানের যৌগিক সমন্বয়। আচ্ছা একটা কথা বল, হ্যাঁ, একজন যদি লিখতে পারো সে অন্যটা তার কাছে শুনে নেবে, কিন্তু দুইবার কথা বললে তো হবে না। তুমি লিখতে পারছো, অনেকে আবার লিখতে পারেনি, চুপ করে বসে, সে তো পরে এন্ট্রি করছে, সে তো পরে বুঝতে পারবে না। তা আমরা আলোচনা করছি সমাজ কাঠামো নিয়ে। প্রথমে বলা হচ্ছে সমাজ কাঠামো হচ্ছে সমাজবিজ্ঞানের একটি কেন্দ্রীয় প্রত্যয়। হ্যাঁ, কেন্দ্রীয় প্রত্যয়। তার ব্যক্তির সাথে ব্যক্তির সব ধরনের সামাজিক সম্পর্কটাই হচ্ছে সমাজ কাঠামো, যদি এক কথায় বলতে চাও। আচ্ছা, তারপরে লেখো, মার্ক্সীয় দর্শন অনুযায়ী মানব সমাজের ইতিহাসে 5 ধরনের সমাজ কাঠামো লক্ষ্য করা যায়। সমাজ কাঠামোকে আবার কিছু সমাজবিজ্ঞানীরা শ্রেণী বিভাগ করেছেন, যে মার্ক্সীয় দর্শন অনুযায়ী মানব সমাজের ইতিহাসে 5 ধরনের সমাজ কাঠামো। মার্ক্সীয়, কার্ল মার্কস আছে না, সেই মার্ক্সীয় দর্শন অনুযায়ী, যারা মার্ক্সে বিশ্বাসী সেটাই বলা হচ্ছে, মার্ক্সের দর্শন অনুযায়ী মানব সমাজের ইতিহাসে 5 ধরনের সমাজ কাঠামো লক্ষ্য করা যায়। এগুলো হচ্ছে সমাজ কাঠামোর যে শ্রেণীটা বিভাগ। কিছু সমাজবিজ্ঞানী সমাজ কাঠামোকে আবার বিভক্ত করেছেন। তার মধ্যে যারা মার্ক্সিস্ট, যারা মার্ক্সের মতবাদী বিশ্বাসী ধ্যান ধারণায়, তাদেরকেই বলা হচ্ছে মার্ক্সীয় দর্শনধারী বা মার্ক্সীয় দর্শন অনুযায়ী মানব সমাজে 5 ধরনের সমাজ কাঠামো লক্ষ্য করা যায়। যেমন
লিখেছো? কয় ধরনের সমাজ কাঠামোর কথা বলা হচ্ছে? 5 ধরনের। 5 ধরনের। 1 নাম্বার দাও। এগুলি কিন্তু পর্যায়ক্রমিক একটা একটা করে সমাজ এসেছে, সেই জন্য একটু পর্যায়ক্রমিক লিখতে হবে। আদিম সমাজ ও তার কাঠামো। আদিম সমাজ ও তার কাঠামো 1 নম্বরে। 2 নাম্বার লিখছো? আদিম সমাজ ও তার কাঠামো। 2 নাম্বার দাস সমাজ ও তার কাঠামো। 3 নাম্বার সামন্ত সমাজ ও তার কাঠামো। সামন্ত সমাজ ও তার কাঠামো। দ্রুত লেখো, সময় তো কমে আসতেছে। পুঁজিবাদী সমাজ ও তার কাঠামো। পুঁজিবাদী সমাজ ও তার কাঠামো 4 নম্বর। এবং শেষে 5 নম্বর হচ্ছে সাম্যবাদী সমাজ ও তার কাঠামো। এর আগে যেরকম আমরা ভাগগুলি পড়েছিলাম, যে মর্গান কার্ল মার্কস কয়টাকে ভাগ করেছেন, মর্গান কয়ভাবে ভাগ করেছেন, লেন্সকি, সেরকমই মার্কসও সেইটাই, যে 5 ধরনের সমাজ কাঠামোর কথা উল্লেখ করেছেন। কি কি লিখছো বলো বলো বলো। আদিম সমাজ ও তার কাঠামো, দাস সমাজ ও তার কাঠামো, সামন্ত সমাজ ও তার কাঠামো, পুঁজিবাদী সমাজ ও তার কাঠামো, সাম্যবাদী সমাজ ও তার কাঠামো। সুন্দর। তারপর আবার লেখো অমার্কসীয় দর্শন অনুযায়ী, যারা মার্কসবাদী, এখন যারা মার্কসে বিশ্বাসী নয়, তারা আবার সমাজকে ভাগ করেছেন, 4 ভাগে ভাগ করেছেন সমাজ কাঠামোকে। অমার্কসীয় দৃষ্টিতে 4 ধরনের সমাজ কাঠামো লক্ষ্য করা যায়। অমার্কসীয় দৃষ্টিতে 4 ধরনের সমাজ কাঠামো লক্ষ্য করা যায়। লিখেছ? লেখো 1 নম্বর দাও, প্রাচীন সমাজ ও তার কাঠামো। প্রাচীন ও যা আদিমও তাই একই, যেটা বিশেষণটা লাগানো হয়। পশুপালন সমাজ ও তার সমাজ কাঠামো। তারপরে কৃষি সমাজ ও তার কাঠামো। তারপর শিল্প সমাজ ও তার কাঠামো। লিখেছো? কি কি বলো তো? প্রাচীন সমাজ ও তার কাঠামো, পশুপালন সমাজ ও তার কাঠামো, কৃষি সমাজ ও তার কাঠামো, শিল্প সমাজ ও তার কাঠামো। সুন্দর হয়েছে। এখন লেখো সমাজ কাঠামোর কিছু বৈশিষ্ট্য বা উপাদান সমূহ। সমাজ কাঠামোর বৈশিষ্ট্য বা উপাদান সমূহ, কী কী উপাদান সমূহ রয়েছে সেগুলো পয়েন্টগুলি লেখো। সমাজ কাঠামোর বৈশিষ্ট্য বা উপাদান সমূহ। দাও 1 নম্বরে দাও। এইটা কোনো পর্যায়ে না, তুমি এগুলো পর্যায়ে না, যেটা আগে লিখতে পারো। 1 নম্বর দাও, পরিবার ও বিবাহ। পরিবার ও বিবাহ। লিখেছ? তারপর অর্থনৈতিক প্রতিষ্ঠান, তারপরে
তারপরে দাও ধর্মীয় প্রতিষ্ঠান। চার নাম্বার হচ্ছে ভাষা। পাঁচে রাজনৈতিক প্রতিষ্ঠান। ছয় দাও শিক্ষামূলক প্রতিষ্ঠান। ঠিক আছে, চিত্ত বিনোদনও আছে। ঠিক, হ্যাঁ হ্যাঁ, এই কয়টার বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আমরা আলোচনা করব আরেকটি প্রত্যয়, সেটা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। সামাজিক স্তর বিন্যাস, সামাজিকটা আলাদা লিখে, স্তর বিন্যাস একই সাথে লিখবে, সামাজিক স্তর বিন্যাস। এই সামাজিক স্তর বিন্যাস নিয়ে আলাদা একটা চ্যাপ্টারও রয়েছে। তার আগে এর সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য এই অধ্যায় যুক্ত হয়েছে প্রত্যয় হিসাবে। দেখো, সামাজিক স্তর বিন্যাস। সামাজিক স্তর বিন্যাসের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে দেখেছ? জি ম্যাম। সোশ্যাল স্ট্রাটিফিকেশন। সোশ্যাল স্ট্রাটিফিকেশন। সোশ্যাল স্ট্রাটিফিকেশন। সোশ্যালটা তো বলে দিয়েছি, এটা নতুন করে বলবো না। স্ট্রাটিফিকেশনটা বানানটা বলে দিচ্ছি। STRA স্ট্রাটি, STRA STRATI স্ট্রাটি, STRATI স্ট্রাটিফিকেশন, FICATION স্ট্রাটিফিকেশন। স্তর বিন্যাস বা স্ট্রাটিফিকেশন শব্দটি মৃত্তিকা বিজ্ঞান থেকে এসেছে। স্তর বিন্যাস শব্দটি মৃত্তিকা মানে মাটিকে বলা হচ্ছে। মৃত্তিকা বিজ্ঞান, সয়েল সায়েন্স, মৃত্তিকা বিজ্ঞান থেকে এসেছে। লিখেছ? মৃত্তিকা বিজ্ঞানে ভূগঠনে মাটির বিভিন্ন স্তর রয়েছে। মৃত্তিকা বিজ্ঞানে ভূগঠনে, ভূ মানে ভূমি, ভূগঠনে মাটির বিভিন্ন স্তর রয়েছে। তেমনি সামাজিক স্তর বিন্যাসও সমাজের বিভিন্ন মানুষ ও শ্রেণীকে নানাবিধ স্তরে বিভক্ত করেছে। সব সমাজই কম বেশি স্তরবিন্যাস লক্ষ্য করা যায়। সব সমাজই কম বেশি সামাজিক স্তরবিন্যাস লক্ষ্য করা যায়। কোনো সমাজই স্তরবিহীন নয়। সব সমাজই স্তরবিন্যাস লক্ষ্য করা যায়, কোনো সমাজই স্তরবিহীন নয়। লিখেছ? এখন সংজ্ঞা লেখো। সংজ্ঞা
এটা যখন সামাজিক স্তর বিন্যাস বলতে কি বুঝো বা কি বোঝায়, যখন 2 নাম্বারের প্রশ্ন থাকে তখন তুমি কথাটা বাড়াতে পারো, ভূমিকা একটু দেখে। কিন্তু যখন 1 থাকে তখন যা সংজ্ঞা, আর কিছু না। বুঝতে পেরেছো? তখন শুধু সংজ্ঞা দিলেই হবে। এখন সংজ্ঞা লেখো। সমাজবিজ্ঞানী সরোকিন, পি সরোকিন, SOROKIN, সরোকিনের মতে সমাজবিজ্ঞান সরোকিন দন্তস্ব রয় রোকার কয় রসিকা ন দাও, অথবা ইংরেজিতেও তুমি লিখতে পারো সরোকিন, SOROKIN। সরোকিনের মতে নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর উঁচু নিচু অবস্থানের ভিত্তিতে নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর কথা বলো, যে আমরা শুনতে পাচ্ছি সেটা বলো। কি লিখতে পারছো? হ্যাঁ, নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর উঁচু নিচু অবস্থানের ভিত্তিতে, নির্দিষ্ট একটা জনগোষ্ঠীর উঁচু নিচু অবস্থানের ভিত্তিতে শ্রেণীসমূহের মধ্যে যে পার্থক্য বিদ্যমান তাকে সামাজিক স্তর বিন্যাস বলে। নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর উঁচু নিচু অবস্থানের ভিত্তিতে শ্রেণীসমূহের মধ্যে যে পার্থক্য বিদ্যমান তাকে সামাজিক স্তর বিন্যাস বলে। এক কথায় স্তর বিন্যাস হচ্ছে একটি থেকে আরেকটিকে পৃথক করা, একটার পর একটা, এক স্তরে কারা আছে আর একটা স্তরে স্তরে সাজানো, সেটাই হচ্ছে স্তর বিন্যাস। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, স্তরে স্তরে বিভক্ত করা। তারপরে আরেকটি সংজ্ঞাটা লিখো। অকবার্ন ও নিমকফের মতে অকবার্ন এবং নিমকফ, ও সরগ গ অকবার্ন, বা একসাথে লিখবে অকবার্ন এবং নিমকফ একই সাথে। অকবার্ন এবং নিমকফের মতে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে এমন একটি প্রক্রিয়া, সামাজিক স্তর বিন্যাস হচ্ছে এমন একটি প্রক্রিয়া, সামাজিক স্তর বিন্যাস হচ্ছে এমন একটি প্রক্রিয়া লিখতে পারছো? কি রেসপন্স করছো কেন? হ্যাঁ, এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে ব্যক্তি এবং গোষ্ঠীকে মোটামুটি স্থায়ীভাবে উঁচু নিচু মর্যাদার ক্রমানুসারে সাজানো হয়। মানে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে, এখন এন্ট্রি করেছো আর মাত্র 10 মিনিট ক্লাস আছে, তুমি যে কতটুকু মনোযোগী তা থেকেই বোঝা যাচ্ছে। তোমার ক্লাস 10টায়, তুমি ইন করছো 10:30টার দিকে, ভাবছো যে রোল দেরি হয়ে গেল। সামাজিক স্তর বিন্যাস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে ব্যক্তি এবং গোষ্ঠীকে মোটামুটি স্থায়ীভাবে উঁচু নিচু মর্যাদার ক্রমানুসারে সাজানো হয়। লিখতে পেরেছো? তারপরে ম্যাক্স ওয়েবারের মতে আরেকটি সংজ্ঞা, তুমি যে কোনো একটা সংজ্ঞা তুমি দিতে পারো, লিখে রাখো, যেটা সহজ মনে হয় তুমি দিতে পারো,
যদি 1 নম্বরের প্রশ্ন আসে শুধু 1, আর একটু 2 নম্বরে আসে তখন একটু বর্ণনা করে যে ইংরেজি শব্দ কী, কোথা থেকে এসেছে, তারপর বর্ণনা করে মানে কোন দিতে পারে। এবং কোনো সমাজ কিন্তু স্তরবিহীন নয়, সেই প্রাচীন সমাজও স্তর ছিল এবং বর্তমান যে আধুনিক সমাজ সেটাও কিন্তু স্তরে বিভক্ত। তাই কোনো সমাজই স্তরবিহীন না, সব সমাজই স্তরবিন্যাস লক্ষ্য করা যায়। ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সামাজিক মানুষের বিভাজন। সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সামাজিক মানুষের বিভাজন, আর এর ভিত্তি হচ্ছে সম্পত্তি, ক্ষমতা ও মর্যাদা। এর ভিতরে মানুষকে পৃথক করে। আর তিনি যা বলেছেন যে সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সামাজিক মানুষের বিভাজন, এটা ম্যাক্স ওয়েবারের মতে। মার্কসেরও একই কথা, সামাজিক মানুষের বিভাজন, এর ভিত্তি হচ্ছে সম্পত্তি, ক্ষমতা ও মর্যাদা। বলো তো কী লিখছো, বলো কী লিখছো? এইমাত্র সংজ্ঞাটাতে বললাম ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সামাজিক মানুষের বিভাজন, এর ভিত্তি হচ্ছে সম্পত্তি, ক্ষমতা ও মর্যাদা। ঠিক আছে, এখন লেখো সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য। এরপরে আমরা শেষ রোলের দিকে যাব। সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য। সামাজিক স্তরবিন্যাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন 1 নাম্বার দাও, এগুলো পর্যায় না, এটা তুমি উল্টাপাল্টা করে লিখতে পারো, একের জায়গায় 2। যেগুলো স্তরে স্তরে সমাজকে 5 ভাগে, সেগুলো আবার ওরকমভাবেই, কেন আগে তোমার আধুনিক সমাজ ছিল না, আগে আদিম সমাজই ছিল। তাই এটা বুঝতে হবে যখন ক্লাসিফিকেশনগুলি হয়, যেগুলো পর্যায়, সেটা পর্যায়ক্রমিকভাবেই লিখতে হবে। সামাজিক স্তরবিন্যাসের একটি বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের বিভিন্নতা। সামাজিক স্তরবিন্যাসের বিভিন্নতা। 2 নম্বর দাও, সামাজিক স্তরবিন্যাস হলো সামাজিক স্তরবিন্যাস বা সামাজিক স্তরবিন্যাস হলো সামাজিক। তারপর লেখো স্তরবিন্যাস সর্বজনীন, সব সমাজেই আছে, স্তরবিন্যাস হচ্ছে সর্বজনীন, 9 দিকিকার কিন্তু সর্বজনীন লিখতে হলে। তারপরের বৈশিষ্ট্যটা লেখো সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন ধরন ও মাত্রা রয়েছে। সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন ধরন ও মাত্রা রয়েছে। তারপর লেখো সংস্কৃতি স্তরবিন্যাসকে প্রতিফলিত করে। সংস্কৃতি স্তরবিন্যাসকে প্রতিফলিত করে। সংস্কৃতি স্তরবিন্যাসকে প্রতিফলিত করে। তারপরের বৈশিষ্ট্য লেখো সামাজিক স্তরবিন্যাস সামাজিক মিথস্ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। পারস্পরিক ইন্টারঅ্যাকশন, পারস্পরিক যে সম্পর্কটা সেটাকে নিয়ন্ত্রণ করে। সামাজিক স্তরবিন্যাস সামাজিক মিথস্ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তাহলে একটু প্রথম থেকে একটু বলো যে সামাজিক স্তরবিন্যাস কীভাবে তুমি লিখছো, তারপরে আমি রোল কল করবো। বলো। না, সামাজিক স্তরবিন্যাসটা আগে বলো, সামাজিক স্তরবিন্যাস থেকে বলো। হ্যাঁ, সামাজিক স্তরবিন্যাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে। না না, সামাজিক স্তরবিন্যাস প্রথম থেকে, এই সামাজিক স্তরবিন্যাসের প্রথম থেকে, সামাজিক স্তরবিন্যাসের একদম শুরু থেকে বলো যে হ্যাঁ এইটাই প্রথম থেকে, যে যেরকম সামাজিক স্তরবিন্যাস ইংরেজি প্রতিশব্দ এখান থেকে শুরু করো, তারপরে বলবো, বুঝতে পারবো তুমি ঠিক মতো লিখতে পেরেছো। সামাজিক স্তরবিন্যাসের ইংরেজি প্রতিশব্দ সোশিয়াল স্ট্রাটিফিকেশন। বানানটা লিখতে পেরেছো? STRATIFICATION, স্ট্রাটিফিকেশন। হ্যাঁ, বইতে আছে, বইতেও দেখে নেবে। হ্যাঁ বলো। তারপর
স্তরবিন্যাস বা স্ট্র্যাটিফিকেশন শব্দটি মৃত্তিকা বিজ্ঞান থেকে এসেছে। মৃত্তিকা বিজ্ঞানের ভূগঠন মাটির বিভিন্ন স্তর রয়েছে, তেমনি সামাজিক স্তরবিন্যাসও সমাজের বিভিন্ন মানুষ ও শ্রেণীকে নানাবিধ স্তরে বিভক্ত করেছে। সংজ্ঞা: সমাজ বিজ্ঞানী পি সরোকেন বলেছেন, নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর উঁচু নিচু অবস্থানের ভিত্তিতে শ্রেণী সমূহের মধ্যে যে পার্থক্য বিদ্যমান তাকে সামাজিক স্তরবিন্যাস বলে। বিজ্ঞানী অকবার্ন এবং নিমকফ বলেছেন, এর মতে স্তরায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে ব্যক্তি এবং গোষ্ঠী মোটামুটি স্থায়ীভাবে উঁচু নিচু মর্যাদার ক্রমানুসারে সাজানো হয়। ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সামাজিক মানুষের বিভাজন, এর ভিত্তি হচ্ছে সম্পত্তি, ক্ষমতা ও মর্যাদা। সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য: সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলো নিম্নে দেওয়া হলো। যেমন সামাজিক স্তরবিন্যাসের বিভিন্নতা: স্তরবিন্যাস হলো সামাজিক স্তরবিন্যাস সার্বজনীন। স্তরবিন্যাসের বিভিন্ন ধারণ ও মাত্রা সাংস্কৃতিক স্তরবিন্যাসকে প্রতিফলন করে। সামাজিক স্তরবিন্যাস সামাজিক মিথস্ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। সুন্দর হয়েছে, সুন্দর লিখতে পেরেছো। তা আগামী দিনে পড়বে সমাজ কাঠামো কাকে বলে, সামাজিক স্তরবিন্যাস কাকে বলে। ভালোভাবেই লিখতে পেরেছো। আচ্ছা, তা সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, কথা হবে আগামী ক্লাসে। আর যদি কোনো মেসেজ থাকবে তখন তোমরা মেসেজ পাবে। ভালো থেকো। আর যদি বেতন ক্লিয়ার করবে, এটা তোমার মেসেজ পেয়েছো, সেটা তোমার অফিসের ব্যাপার। অফিসে যেভাবে বেতন দিতে বলে সেভাবে তোমার পরিশোধ করবে। আচ্ছা, তাহলে ভালো থেকো। শেষ পর্যন্ত কথা হবে আবার আগামী ক্লাসে। ধন্যবাদ। হ্যাঁ বলো, বোঝা যাচ্ছে না তোমার কথা। কি করা যাবে? হ্যাঁ, ওইটা তো তুমি আগে ফয়সাল যে ইসে আছে, যে অফিসে যে বসে, যার নাম ফয়সাল, ওকে একটু জিজ্ঞেস করে দেখতে পারো যে এটা কি বিকাশে পাঠাবে কিনা। এটা তো অনেক আগে মেসেজ দিয়েছে, তাই না? তুমি সেটা একটু জিজ্ঞেস করে নাও, নাম্বার দেবে পারবো কিনা এখন, তোমার সেটা জিজ্ঞেস করে নাও। মেসেজ তো অনেক আগে এসেছে, এটা তো এখন না। আমি তো আবার যখন ক্লাস থাকে আমি তখন তোমাদেরকে বলেছি। দেখা গেল যা শনিবার দিন যার ক্লাস আছে সেও তোমাদেরকে বলছে, এইভাবে। তো তুমি ওই যে ফয়সালকে জিজ্ঞেস করে নাও, যে আইটি ডিভিশনে আছে, তো জিজ্ঞেস করে নাও যে আমরা কি বিকাশের মাধ্যমে পাঠাতে পারবো নাকি সরাসরি। এখন তো বন্ধ সব কিছু, তারপর ফোনের মাধ্যমে তুমি জানতে পারবো। ফোন দিয়ে জেনে নাও, বুঝতে পেরেছ? আচ্ছা, ভালো থেকো তোমরা সে পর্যন্ত। ধন্যবাদ।